আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্নমঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আগের ঘোষণা অনুযায়ী ভারতের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ সীমান্তের যে অঞ্চলে কাঁটাতারের বেড়া নেই সেখানে বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গে বিজয়ী বিজেপি সরকার। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সিদ্ধান্ত নিয়েছেন সীমান্তে বেড়া দিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর করবে রাজ্যটি। আবার এরই মধ্যে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সম্পর্কে তথ্য চেয়ে রিমাইন্ডারও পাঠিয়েছে ভারত সরকার। ভারতের দাবি এ নিয়ে হাজারেরও বেশি বার বাংলাদেশের কাছে তথ্য চেয়ে কোনো তথ্য পায়নি দেশটি। বিজেপি পশ্চিমবঙ্গে জেতার পর পুশিং করলে এরই মধ্যে পাল্টা জবাব দেওয়ার বার্তা দিয়ে ফেলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। ১১ মে পশ্চিমবঙ্গের ক্যাবিনেটের সিদ্ধান্ত জানার পর ঢাকা যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটাতেও দেখা যাচ্ছে দুই দেশের সম্পর্কের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। প্রশ্ন হলো, সীমান্তে বেড়া দেয়া নিয়ে অতীতে সব সরকার আমলই কম বেশি সীমান্তে দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছিল। এমনকি দেশ দুটির সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। বিশ্লেষকদের আশঙ্কা, ভারত যদি সিঙ্গেল রো ফেন্সের বদলে সীমান্তে অ্যান্টি কাটা ও অ্যান্টি ক্লাইম্বের মতো অত্যাধুনিক বেড়া দেওয়া শুরু করে তাহলে উত্তেজনা অনেক দূর গড়াতে পারে। ভারতীয় সূত্রগুলো বলছে পশ্চিমবঙ্গের নতুন সরকার অত্যাধুনিক ফেন্সিং এর দিকেই ঝুঁকবে। আর তাহলে ভারতের মোদী সরকারের সাথে বাংলাদেশের তারেক রহমানের নতুন সরকারের মধ্যে সম্পর্কের যে টুইস্ট দেখা গিয়েছিল সেই টুইস্ট নতুন করে আবারও ঘটার আশঙ্কা বেশি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক। গত শতাব্দীর ৬০-এর দশকে বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। তখন ভারতের আসামে বিভিন্ন দলের বেশ কিছু রাজনীতিবিদ দাবি তুলেছিলেন পূর্ব পাকিস্তান থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে দেওয়াল বা বেড়া জাতীয় কিছু বসানো হোক। তখন সেই দাবি আলোর মুখ দেখেনি, কিন্তু ১৯৮৫ সালে ভারতের কেন্দ্রীয় সরকার আর আসামের সিভিল সোসাইটি গোষ্ঠীগুলোর মধ্যে আসাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এর ঠিক বছর খানেকের মধ্যেই ভারত সরকার পার্লামেন্টে ঘোষণা করে তারা বাংলাদেশের সঙ্গে ৪,০০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্তের পুরোটা জুড়ে কাঁটাতারের বেড়া বসানোর সিদ্ধান্ত নিয়েছে। ভারতে তখন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কংগ্রেস সরকার, আর বাংলাদেশে ছিল জেনারেল এরশাদের নেতৃত্বে সামরিক শাসন। হঠাৎ করে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার এই সিদ্ধান্তের পেছনে আসাম শান্তি চুক্তির যে একটা বড় ভূমিকা ছিল তাতে কোনো সন্দেহ নেই। কারণ ওই চুক্তিতে বলা হয়েছিল ভবিষ্যতে অনুপ্রবেশ রুখতে আন্তর্জাতিক সীমান্তে প্রাচীর, কাঁটাতারের বেড়া কিংবা অন্যান্য বাধা স্থাপন করে সেটিকে আরো সুরক্ষিত ও নিশ্চিত করে তোলা হবে। ততদিনে ভারতের পশ্চিম প্রান্তে পাকিস্তানের সঙ্গে সীমান্তেও কাঁটাতারের বসানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। আর সেটা সীমান্তে অবৈধ পারাপার, চোরাচালানের মতো অপরাধ ও জঙ্গি কার্যকলাপ ঠেকাতে কাজে আসছে বলেও ভারত মনে করছে। পূর্ব সীমান্তেও একই প্রক্রিয়া অনুসরণ করার পেছনে সেটাও ছিল একটা বড় কারণ। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর আসল কাজ শুরু হতে হতে অবশ্য আরো বছর ৩ কেটে যায়। ১৯৮৯ সালে শুরু হয় বেড়া বসানোর প্রথম পর্যায়ের কাজ, আর তাতে মোট ৮৫৪ কিলোমিটারের মতো সীমান্তে কাঁটাতার লাগানো হয়, যা ছিল মোট সীমান্তের ২০% মতো। পরে ২০০০ সালে ভারত কাঁটাতারের বেড়া বসানোর দ্বিতীয় পর্যায়ে অনুমোদন করে, আর এই ধাপে আরো ২,৪৩০ কিলোমিটার সীমান্তে বেড়া বসানোর লক্ষ্যমাত্রা ঠিক করে। তবে ২০০৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সেই টার্গেটের অর্ধেকই কেবল পূরণ করতে পেরেছিল দেশটি। তার মানে হলো বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর সিদ্ধান্ত নেওয়ার প্রায় ৪ দশক পরে এসেও ভারত সেই কাজ আজও পুরোপুরি শেষ করতে পারেনি। দর্শক, ভারত ও বাংলাদেশের মধ্যকার সীমান্ত কেবল একটি বিভাজন রেখা নয়, এটি বিশ্বের অন্যতম জটিল এক রেখা হিসেবে দেখা হয়। ৪,০৯৬.৭ কিলোমিটার দীর্ঘ এই আন্তর্জাতিক সীমান্তটি দৈর্ঘ্যের দিক থেকে বিশ্বের পঞ্চম বৃহত্তম এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম। ভারতের ৫টি রাজ্য বাংলাদেশের সাথে সীমান্ত ভাগ করে নিয়েছে। রাজ্যগুলো হলো পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ও আসাম।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2024-25 সালের হালনাগাদ তথ্য অনুযায়ী 3,232 কিলোমিটারের বেশি সীমান্ত ইতিমধ্যে সুরক্ষিত করা সম্ভব হয়েছে। তবে বাকি প্রায় 865 কিলোমিটারের মধ্যে 175 কিলোমিটার অঞ্চলকে নন ফিজিবল বা বেড়া দেওয়ার অনুপযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই অনুপযোগী অঞ্চলের মধ্যে রয়েছে পাহাড়ি নদী, জলাভূমি এবং দুর্গম জঙ্গল, যেখানে ভারত কিছুদিন আগে বিষধর সাপ ও কুমির ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। ভারতের সাথে বাংলাদেশের সবচেয়ে বড় সীমান্ত হলো পশ্চিমবঙ্গের সাথে, যার দৈর্ঘ্য প্রায় 2,216.7 কিলোমিটার। এর মধ্যে 569 কিলোমিটার অরক্ষিত সীমান্তের মধ্যে একটি বড় অংশ মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনা নদীমাতৃক ও ঘনবসতিপূর্ণ অঞ্চল, যা অনুপ্রবেশের জন্য সবচেয়ে সুবিধাজনক পথ হিসেবে দীর্ঘদিন ধরে আলোচিত। এতদিন পশ্চিমবঙ্গের দীর্ঘ সীমান্ত ব্যবস্থাপনা সবসময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়েছে ভারত সরকারের কাছে, কারণ পশ্চিমবঙ্গের কৌশলগত এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে একটি বড় অংশ এতদিন উন্মুক্ত ছিল। বিশেষ করে 456 কিলোমিটার এলাকা ফিজিবল বা বেড়া দেওয়ার উপযোগী হওয়া সত্ত্বেও জমি অধিগ্রহণের জটিলতায় থমকে ছিল। শুভেন্দু অধিকারীর সরকার এখন এই 464 কিলোমিটারও বেশি এলাকায় দ্রুত জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার বিএসএফ এর এখতিয়ার বাড়ানো এবং স্থানীয় কৃষকদের জীবিকার দোহাই দিয়ে জমি হস্তান্তরে অনীহা দেখিয়েছিল, যাকে বিজেপি তোষণ নীতি এবং অনুপ্রবেশের প্রশ্রয় হিসেবে দেখত। সোমবার 11 মে কলকাতায় এক সংবাদ সম্মেলনে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান রাজ্যের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত শুক্রবার দায়িত্ব গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জমি হস্তান্তরের প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে এবং আগামী 45 দিনের মধ্যে তা শেষ করা হবে। শুভেন্দু অধিকারীর সরকার যে 127 কিলোমিটার জমি দ্রুত হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে তা মূলত পশ্চিমবঙ্গের 9টি সীমান্ত জেলায় ছড়িয়ে আছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে কলকাতা হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য 9টি জেলায় বিএসএফ কে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছিলেন। এই জন্য 31 মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন আদালত। এই জমি হস্তান্তরের বিলম্বের জন্য মমতার সরকারকে কলকাতা হাইকোর্ট ও রাজ্য সরকারকে তিরস্কার করেছিল। ভারতের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রচারণার অন্যতম প্রধান ইস্যু ছিল বাংলাদেশ থেকে অনুপ্রবেশ এবং পশ্চিমবঙ্গে অবৈধ অভিবাসীদের উপস্থিতি। পশ্চিমবঙ্গে বিজেপি জেতার পরপরই দলটির ঘোষণা অনুযায়ী সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এবং 45 দিনের মধ্যে জমি দিবে রাজ্য সরকার। বিশ্লেষকরা মনে করছেন, এ নিয়ে অতীতের মতোই দেশ দুটির মধ্যে উত্তেজনা বাড়বে, যেটি শুরু হবে সীমান্তরক্ষী বাহিনীগুলোর মধ্যে। অতীতে এই ধরনের বেশ কয়েকটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল, এমনকি রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ারও রেকর্ড আছে। এমনকি যে আওয়ামী লীগের সাথে ভারতের সবচেয়ে ভালো সম্পর্ক বলে কথিত আছে, সেই আওয়ামী লীগ আমলেও সীমান্তে বেড়া দেয়া এবং অনুপ্রবেশ ইস্যু নিয়ে অদৃশ্য কিছু বিরোধ ছিল। 2019 সালের 9 আগস্ট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠকের পর ঢাকায় ফিরে বাংলাদেশের তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিবিসিকে বলেছিলেন, ভারত সীমান্তের পুরোটাতেই কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চায়। আওয়ামী লীগ আমলে দিল্লির ওই বৈঠকে অনুপ্রবেশ ইস্যুতে কোনো ঐকমত্য না হয় কোনো যৌথ বিবৃতি দেওয়া হয়নি। তখন দুই দেশে আলাদা আলাদাভাবে বক্তব্য তুলে ধরা হয়েছিল। আওয়ামী লীগ আমলে 2023 সালের 31 জানুয়ারি দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বিজেপি বাধা দেয়। এই ঘটনায় সীমান্তে দুই বাহিনীর মাঝে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে মুখোমুখি অবস্থান নেয়। আওয়ামী লীগের পতনের পর মোহাম্মদ ইউনূসের আমলেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। 2025 সালের জানুয়ারিতে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা দেখা দেয়। তখন কুড়িগ্রাম ও নওগাঁ সীমান্তের ওপারেও কাঁটাতারের বেড়া তৈরির চেষ্টা করে বিএসএফ। তখন মোট 5টি পয়েন্টে কাঁটাতারের বেড়া নির্মাণের অভিযোগ করেছিল বাংলাদেশ। এ নিয়ে তখন উত্তেজনা এতটা ছড়িয়েছিল, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়
পাল্টাপাল্টি হাই কমিশনারকে তলব করেছিল। অতীতে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বেশ কিছু বড় ধরনের সংঘর্ষ হয়েছিল। এর মধ্যে 2001 সালের এপ্রিল মাসের সংঘর্ষ ছিল সবচেয়ে ভয়াবহ। ওই বছরের 16 থেকে 21 এপ্রিল পর্যন্ত মেঘালয় ও আসাম সীমান্তে বিএসএফ এবং তৎকালীন বিডিআর এর মধ্যে যে যুদ্ধংদেহী পরিস্থিতি তৈরি হয়েছিল তা ছিল নজিরবিহীন। ওই ঘটনায় 16 জন বিএসএফ সদস্য নিহত হয়েছিলেন। এই ঘটনা দুই দেশের সম্পর্কের উপর দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলে এবং সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করার যুক্তি যোগায় ভারতের জন্য। বিশেষজ্ঞরা মনে করেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও সরকারের মধ্যে যে উত্তেজনা অতীতে দেখা গিয়েছিল তার মূল ভিত্তি হলো 1975 সালের জয়েন্ট ইন্দো বাংলাদেশ গাইডলাইন্স ফর বর্ডার অথরিটিস। এটি হলো ভারত ও বাংলাদেশের মধ্যে 1975 সালে স্বাক্ষরিত সীমান্ত সমঝোতা। তাতে বলা হয়েছিল, সীমান্ত রেখা বা জিরো লাইন থেকে 150 গজের মধ্যে কোনো পক্ষই প্রতিরক্ষা সামর্থ্য বা ডিফেন্স পটেনশিয়াল আছে এমন কোনো স্থাপনা গড়তে পারবে না। তাছাড়া 150 গজের মধ্যে কোনো উন্নয়নমূলক বা ডেভেলপমেন্টাল স্থাপনা তৈরি করতে হলেও অপরপক্ষের কাছ থেকে সম্মতি নিতে হবে বলে উল্লেখ করা হয়েছিল। ভারত যখন কাঁটাতারের বেড়া দিতে শুরু করে তখন তারা দাবি করে এটি কোনো প্রতিরক্ষামূলক সামরিক কাঠামো নয়, বরং এটি একটি নিরাপত্তা বেষ্টনী যা অপরাধ দমনে ব্যবহৃত হয়। অন্যদিকে বিজেপি সবসময় দাবি করে আসছে এই বেড়া 1975 সালের চুক্তির লঙ্ঘন। এই মতভেদ থেকে বিএসএফ এবং বিজেপির মধ্যে বারবার উত্তেজনা তৈরি হয়। বিশেষ করে স্মার্ট ফেন্সিং বা ইলেকট্রনিক নজরদারি ব্যবস্থা চালুর ক্ষেত্রে বাংলাদেশ বরাবরই সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এমনকি 2015 সালে ল্যান্ড বাউন্ডারি প্রটোকল স্বাক্ষরের পর ছিটমহল সমস্যা মিটে গেলেও 150 গজের ভিতরে সিঙ্গেল রো ফেন্স নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিরোধ আছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার থেকে জমি পেয়ে গেলেই ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নতুন করে বেড়া দেওয়ার কাজ শুরু করলে নতুন করে সীমান্তে পুরানো উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। বিষয়টি নিয়ে ঢাকার যে অস্বস্তি আছে তা বাংলাদেশ সরকারের শীর্ষ ব্যক্তিদের কথায় এরই মধ্যে উঠে এসেছে। পুশ ইন বা অনুপ্রবেশ নিয়ে এরই মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতকে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়ে রেখেছেন। অন্যদিকে সীমান্তে ফেন্সিং ইস্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, সীমান্তে পশ্চিমবঙ্গ সরকারের কাঁটাতার দেওয়ার বিষয়টি ঢাকা পর্যবেক্ষণ করছে। তিনি আরো বলেছেন, বাংলাদেশের মানুষ কাঁটাতারে ভয় পায় না, যেখানে কথা বলার দরকার সেখানে কথা বলা হবে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে হুমায়ুন কবির এসব কথা বলেন। প্রশ্ন হলো, ভারত যদি তার সীমান্তে বেড়া দেয় তাহলে বাংলাদেশের মানুষের ভয় পাওয়ার কি আছে? বিবিসির এক রিপোর্টে বলা হয়েছে, ভারত কাঁটাতারের বেড়া দিতে শুরু করার পর দেখা গেল সীমান্তের অনেক জায়গাতেই 150 গজের শর্ত মানা সম্ভব হচ্ছে না, বা মানতে গেলে যেখানে বেড়া দিতে হবে সেখানে তা দেওয়া অর্থহীন। রিপোর্টটিতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় ভুটান বা নেপালের মতো ভারতের আরো যেসব মিত্র দেশ আছে তাদের সীমান্তে এ ধরনের কোনো বেড়া না থাকলেও ভারত বাংলাদেশ সীমান্তের চরিত্রই পুরোপুরি বদলে দিয়েছে এই কাঁটাতার। বাংলাদেশের অনেকের জমি আছে ভারতের ভূখণ্ডে। কাঁটাতারের বেড়া দিলে সেসব জমি তারা হারাবে, পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে চোরাচালানো। তবে অতীতে দেখা গেছে একসময় বাংলাদেশে ভারত থেকে চোরাপথে প্রচুর গরু আসতো, কিন্তু ভারত সীমান্তে কড়াকড়ি আরোপ করায় বাংলাদেশে চোরাপথে গরু আসা কমে যায়। পরে বাংলাদেশ নিজেই গরুর প্রজনন বাড়ায়। একাধিক সূত্র বলছে, অনুপ্রবেশ ঠেকানো, ভোট ব্যাংকের মেরুকরণ, অভ্যন্তরীণ নিরাপত্তা ও এনআরসি ইস্যুতে বিজেপি সরকার এখন কেবল কাঁটাতারে সীমাবদ্ধ থাকতে চায় না। তারা স্মার্ট ফেন্সিং প্রযুক্তি ব্যবহার করবে, যেখানে সিসিটিভি, মোশন সেন্সর এবং থার্মাল ইমেজিং থাকবে। এটি সীমান্তে বিএসএফ এর শারীরিক উপস্থিতি কমিয়ে প্রযুক্তির মাধ্যমে নজরদারি বাড়াতে সাহায্য করবে। শুভেন্দু অধিকারীর সরকার এই প্রযুক্তির দ্রুত বাস্তবায়নে বিএসএফ কে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে। এই ধরনের প্রযুক্তি ব্যবহার শুরু করলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পক্ষ থেকে আপত্তি আরো বাড়তে পারে, যেটি দেশ দুটির মধ্যে সীমান্তে উত্তেজনা বাড়িয়ে দেবে।
আবার এরই মধ্যে পুশিন ইস্যু নিয়ে দেশ দুটির কূটনৈতিক এবং সরকারি পর্যায়ে উত্তেজনা বেশ গড়িয়েছে। দ্য হিন্দুর এক রিপোর্টে বলা হয়েছে 2020 থেকে এখন পর্যন্ত 2862 জন সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারী সম্পর্কে বাংলাদেশের কাছে তথ্য জানতে চেয়েছে। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় 2020 থেকে এ পর্যন্ত 1000-এর বেশি নোট ভার্বাল বাংলাদেশের কাছে পাঠিয়েছে। সাড়া না পেয়ে 456 বার বাংলাদেশকে রিমাইন্ডার নোট বা বিষয়টি স্মরণ করিয়ে তাগাদাও দিয়েছে। সূত্রগুলো বলছে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে জেতার পর বাংলাদেশ সরকারকে বিষয়টি নতুন করে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ফলে দেখা যাচ্ছে একদিকে পুশিন আর একদিকে সীমান্তে বেড়া দেয়া, দুই ইস্যুতে পরিস্থিতি বেশ ঘোলাটে হতে যাচ্ছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সবশেষ ঘোষণা অনুযায়ী দেশটি অনুপ্রবেশকারীদের পুশিন করবে, আর তার জবাবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পাল্টা জবাব দেওয়ার কথা বলে রেখেছেন। যদিও এরই মধ্যে 10 জনকে পুশিন করলেও পাল্টা জবাবটা কি সেটি এখনো দেখা যায়নি। দর্শক, শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার ঘোষণা হয়তো ভারতের জন্য একটি নিরাপত্তা বিজয় হতে পারে, কিন্তু বাংলাদেশের জন্য এটি একটি নতুন উদ্বেগের পাহাড়। সাথে যোগ হয়েছে অবৈধ অনুপ্রবেশকারীদের পুশিন ইস্যুতে ভারতের কড়া অবস্থান। দুয়ে মিলে ভারত বাংলাদেশ সীমান্তে অতীতের মতোই বড় সংঘাতের আশঙ্কা শুরু হয়েছে, যেটি হয়তো ছড়িয়ে পড়তে পারে দেশ দুটির অভ্যন্তরীণ রাজনীতিতে। আগামীর ভারত বাংলাদেশ সম্পর্ক কি কেবলই কাঁটাতারের আড়ালে বন্দী থাকবে, নাকি তারেক রহমান ও নরেন্দ্র মোদী মিলে এই বেষ্টনীর বাইরেও সহযোগিতার কোনো পথ বের করবেন, তার সময় বলে দেবে। বাংলাদেশে ঘটা হত্যাকাণ্ডগুলো এতটাই রাজনৈতিক যে এক পক্ষের কাছে যা হত্যা এবং অপরাধ, আরেক পক্ষের কাছে তা প্রতিশোধ এবং উদযাপনযোগ্য সেলিব্রেশন হয় হত্যাকাণ্ডের। না হলে এই যে হাম আক্রান্ত হয়ে হাজারো শিশুর মৃত্যুর বিষয়টি নিয়ে কোনো পক্ষই কেন রাষ্ট্রের কাছে জবাবদিহিতা চাইছে না বলুন তো? সবচেয়ে বড় কথা হলো তারেক রহমানের সরকার কেনই বা হাতে এত প্রমাণাদি থাকার পরও ইউনূস সরকারের হামের টিকা আমদানিতে গাফিলতির জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। আরো ভয়ঙ্কর কথা হলো তারেক রহমানের সরকার তো এখন শিশুদের মৃত্যুর সংখ্যা নিয়েও নোংরা খেলায় মেতে উঠেছে। আমরা কোন বাংলাদেশে বসবাস করছি বলুন তো, যে দেশে 352টি শিশুর মৃত্যুর খবর পত্রিকায় ছাপা হলেও কোনো মন্ত্রী পদত্যাগ করেন না, কোনো সংসদে জরুরি আলোচনা হয় না, কোনো রাজপথে মিছিল নামে না। এই যে চুপ থাকা, এই যে নিশ্চুপ হয়ে যাওয়া সর্বত্র, এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধের প্রমাণ। কারণ এই নীরবতা অকস্মাৎ নয়, এই নীরবতা সুচিন্তিত এবং সুপরিকল্পিত। একটু পেছনে ফিরে তাকাই চলুন। বাংলাদেশে হাম একটি প্রায় নির্মূল হওয়া রোগ ছিল। আওয়ামী লীগ সরকারের আমলে 2014 থেকে 2015 সালের মধ্যে দেশব্যাপী হাম রুবেলা কর্মসূচির মাধ্যমে 5 কোটিরও বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছিল। 2010-এর মাঝামাঝিতে 92%-এরও বেশি শিশু টিকার প্রথম ডোজ পেয়েছিল। এই অর্জনের উপর দাঁড়িয়েই বাংলাদেশ হামকে প্রায় ইতিহাসের পাতায় পাঠিয়ে দিয়েছিল। কিন্তু আজ সেই রোগ ফিরে এসেছে, কারণ ইউনূস সরকার ক্ষমতায় এসেই টিকা ক্রয়ের প্রচলিত পদ্ধতি ভেঙে দিয়েছিল। 2025 সালের মার্চে সেক্টর প্রোগ্রাম বাতিল করা হলো। ইউনিসেফ এর মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতি ছেড়ে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে গেল সরকার। আমলাতান্ত্রিক জটিলতায় সেই দরপত্র গেল আটকে। ফলে প্রায় 6 মাস টিকা কেনাই বন্ধ থাকলো। 2025 সালে মাত্র 59% শিশু হামের টিকা পেল। আর এই তথ্য সরকারি ওয়েবসাইটে প্রকাশের পরপরই রহস্যজনকভাবে সরিয়ে নেওয়া হলো। এই একটি সিদ্ধান্তের মূল্য দিতে হলো শত শত শিশুর জীবন দিয়ে। এখন তারেক রহমানের সরকারের স্বাস্থ্যমন্ত্রী কি বলছেন? প্রথম দিকে তিনি দোষ চাপালেন আওয়ামী লীগের উপর। বললেন বিগত 8 বছরে হামের টিকা দেওয়া হয়নি বা কেনা হয়নি। কিন্তু একজন সাংবাদিক যখন উৎস জিজ্ঞেস করলেন, তখন মন্ত্রী জানালেন যে প্রেস ব্রিফিং এর
পাশ থেকে এক কর্মকর্তা তাকে এই তথ্য জানিয়েছেন বা দিয়েছেন। অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী নিজেও জানতেন না আসলে সত্যটা কি। আর যখন সেই সাংবাদিক প্রকৃত তথ্য জানালেন, মন্ত্রী তার জনসমক্ষে সে কথা বললেন না। এই হলো তারেক রহমানের সরকারের স্বচ্ছতার নমুনা। প্রকৃত সত্য হলো 2024 সালের জুন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত হাম সহ অন্যান্য টিকা নিয়মিতভাবে কেনা হয়েছে। তারপর আসা যাক সংখ্যার ভেলকিবাজিতে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে 352 শিশুর মৃত্যু হয়েছে, কিন্তু মাঠ পর্যায়ে হাসপাতাল, স্থানীয় প্রশাসন এবং বিভাগীয় দপ্তরের রেকর্ডের সঙ্গে এই সংখ্যার বিশাল ফারাক। রংপুর বিভাগে স্বাস্থ্য অধিদপ্তর 0 মৃত্যু দেখিয়েছে, অথচ স্থানীয় হাসপাতাল এবং প্রশাসনের রেকর্ডে অন্তত 4 জনের মৃত্যু ধরা আছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেই শুধু 27 জনের মৃত্যুর তথ্য পাওয়া যাচ্ছে, কিন্তু সরকারি সংখ্যায় তা অনেক কম। রাজশাহী বিভাগে একা 69 জন শিশুর মৃত্যু হয়েছে। এই পার্থক্যগুলো শুধু তথ্য সংগ্রহের দুর্বলতা মনে করেন? জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন না। তারা স্পষ্ট ভাষায় বলছেন, জনসমালোচনা এড়াতে স্বাস্থ্য অধিদপ্তর ইচ্ছাকৃতভাবে মৃত্যুর সংখ্যা কম দেখাচ্ছে, শিশু মৃত্যুর সংখ্যা। আর সরকার নিজেই স্বীকার করছে যে 2 বিভাগের হিসাবেই কমপক্ষে 36 জনের গড়মিল ধরা পড়েছে। তাহলে 8 বিভাগ মিলিয়ে প্রকৃত সংখ্যাটা কত হবে বলুন তো? এই প্রশ্নের সৎ উত্তর দেওয়ার সাহস কি তারেক রহমানের সরকারের আছে? নেই। পরীক্ষার প্রশ্নেও একই চালাকি। সরকার বলছে 352 শিশুর মধ্যে মাত্র 61 জনের ক্ষেত্রে ল্যাবে হাম নিশ্চিত হয়েছে, বাকিরা নাকি কেবল উপসর্গধারী। এই ফাঁক ব্যবহার করে দায় এড়ানোর কৌশলটা তো বেশ পুরনো, কিন্তু যে কোনো বিশেষজ্ঞ বলবেন হামের উপসর্গ নিয়ে যে শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং মারা গেছে, যার ক্ষেত্রে অন্য কোনো কারণ খোঁজা হয়নি, তাকে হামের মৃত্যু হিসেবে গণনা না করাটা পরিষ্কার তথ্য বিকৃতি। রিয়েল টাইম বা RT-PCR পরীক্ষার সংবেদনশীলতার র্যাশ ওঠার 3 দিনের মধ্যে 93 থেকে 98% থাকলেও 14 দিনে তা 50% নেমে আসে। দেশের প্রত্যন্ত অঞ্চলে কি সেই 3 দিনের মধ্যে কিট পৌঁছানো সম্ভব? হামের কিট সংকটের কথাও ইতিমধ্যে পত্রিকায় এসেছে। তাহলে বোঝাই যাচ্ছে, কম পরীক্ষা মানে কম নিশ্চিত মৃত্যু, আর কম নিশ্চিত মৃত্যু মানে সরকারের জন্য কম জবাবদিহিতা। এই গণিতটা মানে এই অঙ্কটা নিষ্ঠুর হলেও খুবই সরল এবং খুবই সোজা। ইউনিসেফ একটি সেমিনারে জানিয়েছে, এপ্রিলের প্রথম ভাগে যে 30টি উপজেলায় টিকা দেওয়া হয়েছিল সেখানে সংক্রমণ প্রায় শূন্যে নেমে এসেছে। এই একটি তথ্য প্রমাণ করে যে সময় মতো টিকা দিলে এতগুলো শিশুকে মৃত্যুবরণ করতে হতো না, বাঁচানো যেত। কিন্তু তা তো হয়নি, কারণ অবৈধ ইউনূস সরকার ক্ষমতায় বসেই টিকা ব্যবস্থাপনায় অরাজকতা তৈরি করেছিল, আর সেই অরাজকতার ধারাবাহিকতা চলছে তারেক রহমানের সরকারের আমলেও। ইউনূস সরকারের বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান ফেসবুকে পোস্ট দিয়ে সরকারের পদক্ষেপ জায়েজ করার চেষ্টা করছেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটার উত্তর তিনি দেননি। 2024-25 অর্থ বছরে সরকারি অনুমোদন পাওয়া পরেও বা সরকারি অনুমোদন থাকার সত্ত্বেও কি হামের টিকা আদৌ কেনা হয়েছিল? এই প্রশ্নের উত্তর যতদিন না আসছে ততদিন এই মৃত্যুর দায় ইউনূস সরকারের কাছ থেকে এক চুলো নামবে না। এই সাইদুর রহমান মানে মূল কারিগরের অন্যতম হবেন এই মৃত্যুর জন্য দায়ীদের। মানে টিকার ব্যাপারটা তো আসল ব্যাপার, কারণ বিশ্লেষণ যতই করা হোক শেষ পর্যন্ত এই সংকটের কেন্দ্রবিন্দু একটাই, সময় মতো টিকা ক্রয় এবং প্রয়োগে ব্যর্থতা। শুরুতে দায় চাপানো হলো আওয়ামী লীগের উপর, বলা হলো 8 বছরে টিকা কেনা হয়নি, কিন্তু বাস্তব তথ্য বলছে 2024 সালের জুন পর্যন্ত টিকা ক্রয় অব্যাহত ছিল। অর্থাৎ এই যুক্তি ভেঙে পড়েছে নিজস্ব ওজনেই। তাহলে প্রশ্নটা হলো, কোথায় ভাঙনটা ঘটলো? উত্তরটা স্পষ্টভাবে ক্রয় পদ্ধতির পরিবর্তনের সিদ্ধান্তের মাধ্যমেই হয়েছে, সেটা প্রমাণিত। ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড থেকে সরে আসার উদ্যোগ, স্বচ্ছতার নামে নতুন প্রক্রিয়া চালুর চেষ্টা, এগুলো কাগজে ভালো শোনালেও বাস্তবে সময় ক্ষেপণের কারণে হয়েছে কিনা সেটি এখন মূল প্রশ্ন। জনস্বাস্থ্য সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্যারিয়েবল। এখানে বিলম্ব মানেই সংক্রমণ বিস্তার, আর সংক্রমণ মানে মৃত্যু। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নীতি নির্ধারণের স্বচ্ছতা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন চিকিৎসক প্রতিমন্ত্রী থাকা সত্ত্বেও কেন এই মৌলিক বিষয়গুলো অগ্রাধিকার পায়নি? প্রশ্ন তুলতেই পারেন। হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর টিকা সংগ্রহের চিন্তা করা মানে আগুন লাগার পর পানি খোঁজার মতো। এটা পরিকল্পনার ব্যর্থতা নয়, এটা আসলে অবহেলা, ভয়ঙ্কর অবহেলার সুস্পষ্ট
প্রমাণ। ইউনিসেফ কর্মকর্তার বক্তব্য এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেখানে এপ্রিলের শুরুতে মাত্র 30টি উপজেলায় টিকাদান কার্যক্রম চালিয়ে সংক্রমণ প্রায় শূন্যে নামিয়ে আনা সম্ভব হয়েছে, সেখানে প্রশ্নটা আরো জোরালো হয় যে এই পদক্ষেপ যদি আগে নেওয়া হতো তাহলে কত শিশুকে বাঁচানো যেত। এই কাউন্টার ফ্যাকচুয়াল বিষয়টি বা বিশ্লেষণটি সরকারের দায় নির্ধারণের কেন্দ্রে থাকা উচিত। মাঠ পর্যায়ে তথ্য আর কেন্দ্রীয় রিপোর্টের পার্থক্য শুধু প্রশাসনিক দুর্বলতা নয়, এটি রাজনৈতিক চাপের প্রতিফলন হতে পারে। যখন রংপুরে শূন্য মৃত্যু দেখানো হয় অথচ স্থানীয়ভাবে 4টি মৃত্যু নিশ্চিত করা হয়, কিংবা ময়মনসিংহে 27 মৃত্যুর বিপরীতে কম সংখ্যা প্রকাশ করা হয়, তখন এটি কেবল ডেটা ল্যাগ নয়, বরং বিশ্বাসযোগ্যতার সংকট। সবচেয়ে উদ্বেগজনক দিক হলো মৃত্যুর প্রতি সামাজিক প্রতিক্রিয়ার অভাব। গত 24 ঘন্টায় একাধিক 10-এর অধিক আসলে 17, 18, 20 আমরা জানি না, তার চেয়েও বেশি শিশুর মৃত্যু ঘটেছে। এটি একটি জাতীয় সংকট হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে এটি একটি পরিসংখ্যান হয়ে গেছে। প্রতিদিনের সংক্রমণ, প্রতিদিনের মৃত্যু সবকিছু এক ধরনের নরমালাইজেশনের মধ্যে ঢুকে গেছে। এখানে রাষ্ট্র ব্যর্থ হয়েছে, কিন্তু যারা এই যে জুলাইয়ে নেমে বিপ্লব করেছিলেন, সরকার ফেলে দিয়েছিলেন, তারাও এটার জন্য যে সমানভাবে দায়ী এটা বুঝতে পারছেন। কোনো প্রতিবাদ না হওয়া যে এই দোষীদের সঙ্গে আপনি কাতারভুক্ত হলেন সেটা বুঝতে পারছেন। এখন যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেটি প্রয়োজনীয় ছিল, কিন্তু প্রশ্ন হলো এটি কি প্রতিকার নাকি প্রতিক্রিয়া? কারণ জনস্বাস্থ্য ব্যবস্থায় প্রতিরোধ হচ্ছে মূল কৌশল, প্রতিক্রিয়া নয়। যখন মৃত্যু ঘটে গেছে তখন তদন্ত মূল দায় নির্ধারণ করে, জীবন ফিরিয়ে আনতে পারে না। তাহলে আপনি এবার প্রশ্নটা তুলুন যে এতগুলো শিশুর মৃত্যুর দায়টি আসলে কার দায়? টিকা ক্রয়ে বিলম্ব, তথ্য গোপন, নীতিগত অস্থিরতা সব মিলিয়ে এটি একটি সামষ্টিক ব্যর্থতা, আর সেই ব্যর্থতার মূল্য দিচ্ছে শিশুরা। একটি রাষ্ট্রের নৈতিক অবস্থান নির্ধারিত হয় তার নীতির মাধ্যমে নয়, বরং সেই নীতির বাস্তব প্রয়োগের মাধ্যমে। এখানে আমরা দেখতে পাচ্ছি নীতি আছে, পরিকল্পনা আছে, কিন্তু প্রয়োগ নেই। আর সেই ভাঙনের ফাঁক দিয়ে হারিয়ে যাচ্ছে শত শত শিশুর জীবন। এই সংকট কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা মানব সৃষ্ট দুর্যোগ। এই মানব সৃষ্ট সংকটের জন্য দায় আমরা জানি কাদের। প্রশ্ন হচ্ছে সেই দায় কেউ নিচ্ছে না, নাকি এই মৃত্যুগুলো আসলে একসময় পরিসংখ্যানের ভিড়ে হারিয়ে যাবে। তারেক রহমানের সরকার এখন তদন্ত কমিটির কথা বলছে, কিন্তু কোন সরকারের আমলে টিকা ব্যবস্থায় ভাঙন ধরেছিল সেই তদন্ত করার সৎসাহস তারেক রহমানের সরকারের নেই। একটা দায় সারা কাজ করছে, রিপোর্ট জনসম্মুখে কখনো আসবে না, আপনি নিশ্চিত থাকতে পারেন। যে সরকার মৃত্যুর সংখ্যা লুকায়, টিকার ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপায়, আর ল্যাবরেটরির পরীক্ষার অজুহাতে শিশু মৃত্যুকে খাতায় কম দেখায়, সেই সরকারের তদন্ত বেরোবে না। এই প্রশ্নের উত্তর বাংলাদেশের ইতিহাস আমাদের আগে দিয়ে গেছে। হাজারো শিশুর মৃত্যু যে এই সরকারের টনক নড়াতে পারছে না, এই বাস্তবতা এখন আর কোনো রূপক নয়, এটা নির্মম সত্য। একটি রাষ্ট্রের মানবিকতা যাচাই হয় তার সবচেয়ে দুর্বল নাগরিকের নিরাপত্তা দিয়ে, আর এখানে আমরা দেখছি সবচেয়ে অসহায় শিশুদের জীবনও রাজনৈতিক হিসেবের অংশ হয়ে গেছে। সংখ্যার খেলা চলছে, কিন্তু প্রতিটি সংখ্যার পেছনে একটি পরিবার, একটি ভবিষ্যৎ, একটি সম্ভাবনা ছিল যা চিরতরে হারিয়ে যাচ্ছে। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো এই শিশুগুলো মারা যাচ্ছে এমন একটি রোগে যা সম্পূর্ণ প্রতিরোধযোগ্য। একটি মাত্র টিকা, মাত্র কয়েক টাকার একটি ইনজেকশন এই শিশুগুলোকে বাঁচাতে পারত, কিন্তু রাষ্ট্র তাদের জন্য সেই ব্যবস্থা রাখেনি। ইউনূস সরকার টিকার ক্রয় পদ্ধতি বদলে দিয়ে যে শূন্যতা তৈরি করেছিল, সেই শূন্যতা পূরণ হয়েছে শিশুর লাশে। আর তারেক রহমানের সরকার সেই ইতিহাস ঢাকতে এখন সংখ্যার রাজনীতি করছে। ঠিক আপনাদের যে দেশ শিশুদের জীবনের নিরাপত্তা দিতে পারে না যে সরকার, সেই সরকারকে নিয়ে আপনারা লাফাচ্ছেন। ভালো থাকবেন সবাই।